এই গল্পটা পাঠিয়েছে যশোর থেকে সাজিম নামের একজন। কাউকে ঠকিয়ে কেউ কখনো ভালো থাকতে পারে না, আমি তার বাস্তব প্রমাণ। আমার নাম সাজিম, বাসা যশোর জেলা। আমি যখন ক্লাস 10-এ এসএসসি পরীক্ষা দিতে যাই তখন তার সাথে আমার প্রথম দেখা। ওর নাম সানজিদা। আমার সিট পড়ে একেবারে প্রথম বেঞ্চে, আর আমার বাম পাশের 4 নম্বর সিটটা তার। আমি যখন পরীক্ষার হলে পরীক্ষা দিতাম তখন সে আমার দিকে তাকিয়ে থাকতো। আমি যখন ওই পিছের দিকে তাকাতাম তখনই দেখতাম সে আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে। আমিও তাকে বারবার ফলো করতাম, হয়তো সেখানেই একটা ভালো লাগা থেকে গেছে। আমি নিজেই তাকে প্রপোজ করি। সেদিন আমাদের পরীক্ষার শেষ দিন। সেদিন ছোট্ট একটা কাগজের টুকরাই পরীক্ষার আগে আমি আমার নাম্বারটা লিখে রেখে দিয়েছিলাম আমার হাতের মুঠোয়। পরীক্ষা শুধু 30 মিনিটের হওয়ায় বাইরে বেরিয়ে দেখি সে পরীক্ষার আপডেট দেখছে। আমি তার কাছে যাই এবং প্রথমবারের মতো তার হাতটা ধরি। তার হাত ধরে তার হাতে নাম্বারটা দেই। সে প্রথমে নাম্বারটা নিতে না চাইলেও পরে আমার জোড়াজুড়িতে সে নাম্বারটা নিয়ে নেয়। তারপর থেকে আমাদের কথা বলা শুরু হয়। আমাদের রিলেশনের কিছুদিন পর আমরা দেখা করি আমাদের এলাকায় একটা রেস্টুরেন্টে। সেদিন প্রথমবারের মতো আমি তার মুখটা দেখেছিলাম। আমি স্মার্টফোন ইউজ করতাম আর সে বাটন ফোন। আমাদের মাঝে মাঝে ফোনে কথা হতো আর মাঝে মাঝে মেসেজে কথা হতো। প্রথম দেখা করার পরে যখন সানজিদা বাড়ি যায়, বাসায় গিয়ে ধরা পড়ে যায়, কারণ তার বান্ধবীরা তার বাসায় বলে দেয় সে একটা ছেলের সাথে দেখা করতে গেছে। এটা নিয়ে তার বাসায় অনেক ঝামেলা হয়, তবু সে আমার প্রতি অনেক ভালোবাসা নিয়ে থেকে যায়। তারপর আস্তে আস্তে তার কলেজ জীবন শুরু হয়, আমারও কলেজ জীবন শুরু হয়। শনিবারে তার ছুটি, কিন্তু প্রাইভেট ছিল, আমারও ছিল। তাই আমরা প্রতি শনিবারেই দেখা করতাম আমাদের সেই কাঙ্ক্ষিত রেস্টুরেন্টে। এভাবেই চলছিল। আমি তাকে আস্তে আস্তে প্রেশার ক্রিয়েট করতাম। না চাইলেও আমি তাকে বলতাম দেখা করতেই হবে। হয়তো তাকে ইউজ করতে চেয়েছিলাম। তার সাথে রিলেশনে থাকাকালীন আমার একটা মেয়ের সাথে পরিচয় হয়। তার নাম ছিল জান্নাত। ফেসবুকে তার সাথে আমার প্রথম পরিচয় হয়। তারপর তার সাথে আমার কথা হতে হতে আমাদের এক পর্যায়ে রিলেশন হয়ে যায়। একসাথে 2টা গার্লফ্রেন্ড হয়ে যায় আমার। তারপর থেকে আমি সানজিদাকে অনেকভাবে ইগনোর করতাম এবং জান্নাতের সাথে কথা বলতাম। একদিন আমি জান্নাতের সাথে দেখা করি, তার সাথে আমি অনেক সময় কাটাই। এ বিষয়ে সানজিদা কিছুই জানতো না। সানজিদা আমাকে SMS দিত, কল দিত, কিন্তু আমি কোনোভাবেই তাকে রেসপন্স করছিলাম না। আমি জান্নাতের সাথে একটা ছবি তুলে ফেসবুকে স্টোরিতে দিই। সেই ছবিটা সানজিদার বান্ধবী দেখে আর সানজিদাকেও দেখায়। সানজিদা ছবিটা দেখার পর বুঝতে পারে আমি তার সাথে প্রতারণা করেছি। সে আমাকে তারপরেও মেসেজ বা ফোনে ট্রাই করেছে। ফোনে কোনো রেসপন্স করতাম না, এজন্য সে আমাকে টেক্সট করত। সে জানতো যে কলে রেসপন্স না করলেও SMS গুলো আমি দেখবো, তাই সে SMS আমাকে অনেকভাবে কলে নিয়ে যাওয়ার ট্রাই করে, কিন্তু আমি যেতাম না, কারণ আমি জান্নাতকে ভালোবাসতাম। সানজিদাকে আমার আর ভালো লাগছিল না। হয়তো একটা কথা কি জানেন, আমি শুধু তাকে সারা জীবন কষ্ট দিয়ে গেছি, তবুও সে আমাকে নিয়ে কখনো অভিযোগ করেনি। হয়তো এটাই তার ভালোবাসা ছিল। ও চাইতো না কখনো আমাকে কষ্ট দিতে, কিন্তু আমি সেটা বুঝতেই পারিনি। দিনের পর দিন আমি তাকে ইউজ করে গেছি আমার নিজের স্বার্থে। তারপর একদিন যখন আমি জান্নাতের সাথে রেস্টুরেন্টে দেখা করি, ওই মুহূর্তে সানজিদা এবং তার বান্ধবী চলে আসে রেস্টুরেন্টে এবং আমাদেরকে দেখে ফেলে। রেস্টুরেন্টটা আমার এক বড় ভাইয়ের হওয়ায় আমি ভাইকে বলি, ভাইয়া আপনি যেভাবেই হোক ম্যানেজ করেন। ভাইয়া চেষ্টা করে কিন্তু ব্যর্থ হন। তখন সানজিদা জান্নাতের মুখোমুখি। জান্নাত কিছু জানতো না। সানজিদা জান্নাতের সামনে সব বলে দেয়। জান্নাত সবকিছু শুনে অনেক ভেঙে পড়ে কান্না করতে থাকে। আমি জান্নাতকে বোঝাই। সানজিদা তার বান্ধবীকে নিয়ে চলে যায়। এরপর আর আমাদের কখনো দেখা হয়নি। তবে হ্যাঁ, সানজিদা আমাকে ধরে রাখার জন্য অনেক চেষ্টা করেছে। সে আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু আমি তার ভালোবাসার মূল্য দেইনি। একটা মেয়ে কতটা ভালোবাসলে তার ফ্যামিলি এবং সমাজের কথা না ভেবে আমার বাবা মায়ের কাছে কল দিয়ে পাগলের মতো কান্না করে। সেদিন সে অনেক কান্না করেছিল, কিন্তু আমি এতটাই নিষ্ঠুর ছিলাম যে তার কান্নায় আমার মনে বিন্দু পরিমাণও কষ্ট হয়নি। সে আমাকে মেসেজে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু আমি তাকে শুধু ইগনোর করে গেছি। অনেক ইগনোর করার পর হয়তোবা সে বুঝে যায় যে সে আমাকে হারিয়ে ফেলেছে আর পাবে না আমাকে। তারপর থেকে আমাদের আর কখনো কথা বা দেখা হয়নি। এর কিছু মাস পর জান্নাতের সাথে আমার ফ্যামিলিগতভাবে বিয়ে হয়। আমরা সুখী ছিলাম এবং এখনো আছি। জান্নাত আমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে। আমিও জান্নাতকে অনেক ভালোবাসি, কারণ সে এখন আমার বউ। এর ভিতরে সানজিদার কথা আমার মনেও পড়েনি। কিন্তু একটা কথা কি জানেন, রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে। প্রকৃতির সাথে আপনি যাই করেন, সে আপনাকে সেটা এক সময় না এক সময় ফেরত দিবেই। দীর্ঘ প্রায় 2 বছর পর সানজিদাকে আমার খুব মনে পড়তে লাগলো। হঠাৎই মনে হতো তার কাছে আমার একটিবার হলেও ক্ষমা চাওয়া উচিত। আমি হয়তো বলে বোঝাতে পারবো না আমার কতটা কষ্ট হতো তখন। সে আমাকে এতটাই ভালোবাসতো, আমি তাকে তার থেকে অনেক গুণ বেশি কষ্ট তাকে উপহার দিলাম। জানেন, সানজিদার কোনো দোষ ছিল না, তবুও আমি তাকে ছেড়ে দিয়েছি। তার কথা যখন রাতে মনে হয় তখন আমার বুকটা ছিঁড়ে যায়। কিভাবে পারলাম আমি এই নিরীহ মেয়েটার উপর অত্যাচার করতে? নিজের উপরে নিজের অনেক ক্ষোভ হয়। হঠাৎই নিজের কাছে অনেক খারাপ লাগতে শুরু করে। হঠাৎই মনে হলো খোঁজ নিয়ে দেখি যদি ক্ষমা চাওয়ার সুযোগটা পাই। আমি
জানি সে হয়তো আমাকে কখনোই ক্ষমা করবে না। তারপরেও নিজের কাছে কেন জানি মনে হতো একটাবার তার কাছে ক্ষমা চাওয়া উচিত। তাই আমি তার কলেজের কিছু বন্ধুর সাথে যোগাযোগ করি, তার আইডিটা ম্যানেজ করার চেষ্টা করি। তার আইডি ম্যানেজ করতে আমার বেশি কষ্ট হয়নি। তারপর হঠাৎই একদিন আমি তাকে মেসেজ দিই, সে যেন আমাকে চিনতে না পারে এজন্য আমি ফেক আইডি দিয়ে তাকে SMS পাঠাই। সে সচরাচর কারো মেসেজের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না। আমি অনবরত মেসেজ দেওয়াই সে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো। তারপর আমার কিছু কথা শুনেই সে বুঝে গেল যে এটা আমি। শুনলাম ওর বিয়ে হয়ে গেছে, ছেলেটা আর্মিতে জব করে, সে সবকিছুই জানে। আমার আর সঞ্জিদার বিষয়ে ছেলেটি নাকি অনেক আগে থেকেই তাকে পছন্দ করত এবং ভালোবাসতো। সঞ্জিদা সবকিছু বলার পরেও সে তাকে বিয়ে করতে রাজি হয়েছে, এটাকে হয়তো ভালোবাসা বলে। এমনকি তাদের বিয়ের আজ 1 বছর হতে চলল। ছেলেটি নাকি এখন পর্যন্ত সঞ্জিদাকে স্পর্শ পর্যন্ত করেনি। সঞ্জিদাকে বলেছে, যেদিন তুমি সাজিমকে ভুলতে পারবে সেদিনই আমি তোমাকে স্পর্শ করব। ছেলেটি আর্মিতে জব করায় সে দূরে থাকে। সঞ্জিদা বর্তমানে যশোর MM কলেজে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। সে আমাকে বলে 2025 সালে এসেও এখনো তার মনটা পড়ে আছে 2022 সালে। সে আমাকে ঘৃণা করতে পারে না, আবার আমাকে ক্ষমাও করতে পারে না। আমি অনেকবার তার কাছে ক্ষমা চেয়েছি, সে প্রথম দিকে এড়িয়ে যাচ্ছিল, একটু পর ঠিক বলে দিল যে সে কখনোই আমাকে ক্ষমা করতে পারবে না। জানেন, আমার যখন তার কথা মনে পড়ে তখন নিজের বুকের ভেতর অনেক জ্বালা পোড়া করে, যা বলে বোঝাতে পারবো না। অনেক কষ্ট হয় তখন। আমি যে তাকে ঠকিয়েছি, কেউ কাউকে ঠকিয়ে কখনো ভালো থাকতে পারে না, আমি তার বাস্তব প্রমাণ। তাকে আমি অনেক কষ্ট দিয়েছি, কষ্টের বিনিময়ে সে শুধু আমাকে ভালোবাসাই দিয়েছে আর আল্লাহর কাছে বিচার দিয়েছে। হয়তো আল্লাহ তার বিচার কবুল করেছে, এজন্যই তো আমি এখন এত কষ্ট পাচ্ছি। যে মানুষটাকে আমি 2 বছর তেমন ভাবনায় আনিনি, সে মানুষটার জন্য এখন আমার বুকটা ফেটে যায়। শুধু মনে হয় সে যদি আমাকে কোনোভাবে ক্ষমা করে দিত আমি হয়তো একটু হলেও শান্তি পেতাম। আমি কি করব? আমি এখন কিছুই বুঝতে পারছি না। আমার এখন মনে হয় পৃথিবীর সমস্ত সুখ সঞ্জিদের হোক, সে যেন অনেক ভালো থাকে। আমাকে বলেছে সে অনেক ভালো আছে এবং থাকবে, কিন্তু আমি তার কথার মাধ্যমে বুঝতে পেরেছি অতীতের প্রতি তার এখনো পিছুটান রয়ে গেছে। এতদিন হয়তোবা তার জন্য আমার কিছু হয়নি, কিন্তু সত্যি বলতে এখন আমার এতটাই কষ্ট হচ্ছে যে প্রতি রাতে আমার নেশা করা লাগে, কারণ সঞ্জিদার কথা আমার মাথার মধ্যে সব সময় ঘুরছে। সে হয়তো আমাকে ক্ষমা করেনি, কিন্তু আমি তার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ পেয়েছি, এটাই আমার জন্য অনেক। শেষের দিকে একটা কথাই বলতে চাই, ভালো থেকো তুমি সঞ্জিদা। আমি হয়তো জানি না তোমাকে ভালোবাসতে পেরেছি কিনা, কিন্তু এটা সত্য, আমি তোমাকে অনেক মিস করি। তোমার কথা আমার অনেক মনে পড়ে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেখো, আজ তুমিও অন্য পুরুষের বউ, আমি অন্য একটি নারীর হাজবেন্ড। যদি কখনো মনে হয় আমাকে ক্ষমা করে দিতে পারবে তাহলে আমাকে ক্ষমা করে দিও। প্রতি রাতে তোমার কথা আমার অনেক বেশি পরিমাণে মনে পড়ে আর আমার বুকের বাম পাশে অনেক ব্যথা করে। আমাকে ক্ষমা করে দিও সঞ্জিদা।